আসসালামু আলাইকুম। জ্যামের মধ্যে সময়টা কাজে লাগাই। জীবন যেহেতু ছোট, জীবন থেকে সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। ব্রিটিশ ভাগাভাগির পর থেকেই এই পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ বাংলাদেশটাকে অজগর সাপের পেস। আপনারা জানেন, অ্যানাকোন্ডা অজগর সাপ যখন কোনো শিকারীকে পেস দিয়ে ধরে, সেখান থেকে আর ছোটা যায় না। তবে এই বর্তমান যুগের 2025 সালে এসে জুলাই আগস্টে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিল যে কিভাবে সরকারের পেছ থেকে জাতিকে মুক্ত করতে হয়। আজকে বাংলাদেশের সীমানা পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলবো। 2025 সালে এসেও যদি বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাহিনীতে আপনার যোগদান করে জাতিসংঘে সর্বোচ্চ সুনাম অর্জন করে নিয়ে আসছে, এই সেনাবাহিনীকে যখন পার্বত্য অঞ্চলে গুলি করে হত্যা করা হয়, তখন কিভাবে আপনি বলবেন যে একটা স্বাধীন দেশে বসবাস করছেন? আসলে সত্য কথা একটু তিতাই লাগে। আমরা ছোটকালে শুনেছিলাম, গরম বাতে বিড়াল বেজার, উচিত কথায় বন্ধু বেজার। চট্টগ্রামে যেতে পারি না সেনাবাহিনী জঙ্গিদের ভয়ে, জঙ্গি বলতে সরি, মানে মানে পার্শ্ববর্তী দেশ থেকে চলে আসা সহস্র সন্ত্রাসীদের ভয়ে ওরা গুলি করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শক্তি, পেশি শক্তি এমনভাবে ঘাঁটি গেড়েছে, যেটা একই দেশের ভিতরে আলাদা দেশ, আলাদা মানে স্বর্গরাজ্য, অঙ্গরাজ্য অথবা সন্ত্রাসী রাজ্য বা নৈরাজ্য, যত রাজ্য আছে সব বলতে পারেন। বগুড়াতে একটা বিশেষ অঞ্চল একটি বিশেষ দলের অধীনে, আপনার গোপালগঞ্জে একটি বিশেষ অঞ্চল বিশেষ দলের অধীনে থাকে, আপনার দক্ষিণে বঙ্গোপসাগর, ওখানে তো যাওয়াই যায় না, এত বড় সাগর। সেন্ট মার্টিনে ইদানিং যাওয়া যাচ্ছে না, ওখানে আরেক অবস্থা। এবং ঢাকা শহরেরও বিভিন্ন অঞ্চলে অমুক সন্ত্রাস, অমুক বাহিনী, কি সুব্রত বাইন বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, এবং চিটাগাংয়েও অনেক বাহিনী আছে। যাকে যে মরে গেছে তার ব্যাপারে আসলে মন্তব্য না করা উচিত, এই জন্য নাম নিয়ে বলছি। আমার নিজের কানে শোনা, চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু নেতা আছে, মানুষ হত্যা করে বাড়ির সামনে ফেলে পুলিশের ফোন দিত, আবে সোয়ানে ফা এবারে লইয়া যে গিয়া করে দেবো যে বেটা, এন করে বলতো আর কি। আবার সিলেট এত সুন্দর একটা অঞ্চল, ওখানে যেতে পারি না। আপনারা জানেন, ওখানে এক লোক বহুত দিন মেয়রগিরি করেছে, বহুত ক্ষমতাওয়ালা। এইভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঘাঁটি, শক্তিশালী ঘাঁটি গেড়ে আছে। প্রকৃতপক্ষে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের অবস্থাই খারাপ। যারা ঘাঁটিওয়ালা তাদের তো কোনো সমস্যা নাই। এই ওনারা টাকা দাও, দেখো টাকা আছে, গাড়িতে টাকা আছে। আচ্ছা, এবার বলতেছিলাম দেশের সীমান্ত অঞ্চলের ঘাঁটির কথা। পার্বত্য অঞ্চল, আমাদের পার্বত্য অঞ্চলে এমন বিশেষ জায়গা আছে যেখানে গহীন জঙ্গল, বাংলাদেশের কোনো বাহিনী বা কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানের লোকজন তো যেতেই পারে না, বরং ওই অঞ্চলটা ত্রিদেশীয় বা ভিনদেশীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্র তৈরি করে, বানায় এবং বেচাকেনা করে এক বিশাল হাট বসিয়েছে, অস্ত্রের হাট, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল। এবং বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলটাই ভারতের সাথে জড়িত।
অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই যে ব্রিটিশ ভাগের সময় অজগরের পেঁচে পড়ে আছি বললাম না সীমানা অঞ্চল নিয়ে, তো বাংলাদেশের 54 বছরের পিছিয়ে যাওয়া বিষয়গুলোকে যদি 10 বছরে 15 বছরে এগিয়ে নিতে চান, তাহলে নেপাল কমিটিকে সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা একটি উচ্চকক্ষ বা স্বাধীন কমিটি গঠন করতে হবে, যে কমিটি প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ এক্সিকিউটিভ পাওয়ার বা ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তারপরে এদেশের সমস্ত গত মানুষকে নিয়ে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর বাংলাদেশি বা ব্রন বাংলাদেশ জন্মগ্রহণকারী বাংলাদেশি মানুষদের নিয়ে এবং প্রবাসীদের সহযোগিতায় এবং সকলের অর্থ শ্রম স্বেচ্ছাশ্রমের সহযোগিতায় বাংলাদেশের যে গহীন অঞ্চলে যে সীমানা আছে, সীমানার জঙ্গল আছে, প্রতি ইঞ্চি মাটিকে আন্তর্জাতিক মানের সীমানার নিরাপদ করে বনাঞ্চল থেকে শুরু করে একেবারে সমস্ত সীমানা আন্তর্জাতিক মানের নিরাপদ করার জন্য বেড়া দেন, খাল কাটান, মানে বিশাল আকারের খাল কাটা যেতে পারে। একটি আন্তর্জাতিক গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে দুই দেশের সাথে আলোচনা করে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে একেবারে সমুদ্র পর্যন্ত যত স্থল সীমানা আছে, পুরা সীমানাটাকে দুই দেশের জন্যই লাভবান হবে যদি শতভাগ ভেজালমুক্ত, শতভাগ নিরাপদ করা যায়। এটা দুটি দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে আপনার সর্বোচ্চ দামি জিনিসগুলো ব্যাংকের লকারে রাখেন, টাকাগুলো ব্যাংকে নিরাপদে থাকে। সর্বোচ্চ আপনার একটা সোজা কথা, একটা গরু যদি থাকে তবু এটাকে ঘরে রাখার জন্য তালা চাবির ব্যবস্থা করেন, লাইটের ব্যবস্থা করেন এবং ভালো করে একটু বেড়াটেরা দেওয়ার ব্যবস্থা করেন যেন চুরে না নিয়ে যায়। আর রাষ্ট্র এত বড় একটা রাষ্ট্র, একটা আস্ত দেশ যেখানে রাষ্ট্রের সম্পদের তো অভাব নেই এবং 18 কোটি মানুষ, এই সম্পদ সব কিছু নিরাপদ করার জন্য অবশ্যই সীমানাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তো এই স্বাধীন কমিটি কী করবে? এদেশের সকল মানুষের সহযোগিতায় পার্বত্য অঞ্চল থেকে একেবারে সমস্ত স্থল সীমানাটাকে দুই দেশীয় আন্তর্জাতিক গবেষণামূলক আলোচনার মাধ্যমে আমার গবেষণা এসেছে যে আন্তর্জাতিক সীমারেখা যেটা 0 পয়েন্ট, সেখান থেকে পার্শ্ববর্তী দেশেরও ছাড়তে হবে। ধরেন সীমানা থেকে 0 পয়েন্ট থেকে 1/2 কিলোমিটার এবং বাংলাদেশের অঞ্চল থেকেও 1/2 কিলোমিটার ছেড়ে একটি, যেহেতু এটা উঁচু অঞ্চল, একটি 50 ফিট উচ্চতায় বিশাল প্রস্থে আন্তর্জাতিক মানের টেকসই বাঁধ নির্মাণ করতে হবে সারা সীমানাতে। তারপরে উজান থেকে আসা নদীগুলোকে গভীর খননের মাধ্যমে প্রত্যেকটা নদীর মুখে জলবিদ্যুৎ স্থাপন করতে হবে এবং এই যে বিশাল বাঁধ তৈরি করলেন, বাঁধের দুই পাশে সোলার পাওয়ার জেনারেশন করতে হবে। তাহলে লাভটা কী হবে? এই বিদ্যুৎ এবং এই জলবিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ রেশিও অনুসারে, যেহেতু প্রতিবেশী দেশও আপনাকে সহযোগিতা করবে, তারাও জায়গা ছেড়ে দেবে, আমাদেরও জায়গা ছেড়ে দেবে, কিন্তু সীমানার জায়গায় থাকবে। সীমানা পিলারগুলোকে পানির উপর পর্যন্ত আপনার ভাসিয়ে রাখা হবে। আর দুই পাশেই বর্ডার রক্ষকরা নৌ এবং স্থল দুইভাবে পাহারা দিবে যৌথভাবে। এবং যেহেতু এখানে জলপথ স্থলপথের একটা বিশাল সমন্বয় ঘটবে, তো এই বিশাল জলপথে আপনার যে প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদন হবে, তার আকার কত হবে, তার পরিমাণ কত হবে, তার বাণিজ্যিক মূল্য কত হবে, এগুলো একটু চিন্তা করলে বুঝতে পারবেন সত্যিকার অর্থে এটা আনকাউন্টেবল। এশিয়ার সমস্ত মানুষ 3 বেলা মাছ খেলেও এই যে অঞ্চলটার কথা বলছি আমি, বিশাল সীমানা অঞ্চল, এই মাছ শেষ হবে না। এগুলো প্রাকৃতিক মাছ হবে, যেগুলোকে খাদ্য দিতে হবে না। এবার আসেন এই বিশাল অঞ্চলের যে বিদ্যুৎ, সোলার বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ,
এই সোলার এবং জলবিদ্যুৎ আপনারা জানেন যে এটা প্রাকৃতিক, একেবারেই কোনো রকম জ্বালানি জৈবস্য ছাড়াই উৎপাদিত হয়। এবং আপনারা জানেন, অনেকে হয়তো জানবেন আর হয়তো অনেকে জানবেন না, তবে বিষয়টা সত্য যে বাতাসে যে কার্বন আছে আর কি, বিভিন্ন জ্বালানির কারণে, তাপের কারণে, আন্তর্জাতিক বিশ্ব কার্বন নিরসন যে সংস্থা বাতাসে 1 টন কার্বন নিরসন করতে পারলে $100 মিলিয়ন এই সংস্থা প্রদান করে। তার মানে আপনি যখন এই জলবিদ্যুৎ এবং সোলার বিদ্যুতের কারণে আপনার বিদ্যুতের চাহিদা মেটানো যাবে পার্শ্ববর্তী দেশ এবং আমাদের দেশের, তখন দুটো দেশেই আন্তর্জাতিক কার্বন নিরসন তহবিল থেকে অর্থ পাবে এবং তারা অনেক স্বল্প মূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। এবং বিদ্যুৎ যেহেতু আধুনিক যুগের চালিকা শক্তির বিশেষ উপাদানের একটি, তো বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ কীভাবে লাভবান হচ্ছে দেখেন। এক হলো আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ পাবে কার্বন নিরসনের জন্য। দ্বিতীয়ত হলো বিদ্যুৎ উৎপাদন করতে যে গ্যাস এবং তেল আমদানি করতে হতো, এগুলো থেকে রক্ষা পাবে বিশাল অর্থ। এবং এই জলবিদ্যুৎ স্থাপন করার কারণে ও সোলার বিদ্যুৎ স্থাপন করার কারণে এই জলবায়ুর যে ব্যাপক পরিবর্তন ঘটবে, মানে সুফল আসবে, এগুলো অ্যাকচুয়ালি কল্পনা অতীত। শুধু নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে সমস্ত দেশগুলো, নেপাল, ভুটান বলেন না, বিদেশে যারা যান বা থাকেন, যে আমাদের দেশটা এত সুন্দর, যেখানে কার্বনের পরিবেশ, বাতাসে কার্বন নাই, সুস্থ থাকার জন্য এই বাংলাদেশটাও একদিন এরকম হবে যদি এই ব্যবস্থাটা করা যায়। এবার আসেন পানি। এই বিশাল পানি সম্পদকে কাজে লাগিয়ে আপনার বিদ্যুৎ উৎপাদন করলেন, মৎস্য উৎপাদন করলেন, এবং এই বিশাল স্থলের জলরাশির কারণে জলবায়ুর একটা ব্যাপক পরিবর্তন ঘটবে। এখানে জলজ উদ্ভিদ এবং জলপ্রাণীজ সম্পদ ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। এবার আসেন এই উজান থেকে আসা নদীগুলোকে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে যে নদীগুলোকে, এগুলোকে গভীরভাবে খনন করে নদী শাসন যেটাকে বলে হয়, দুই পাশে আপনি সীমানা প্রোটেকশন দিয়ে এইখানেও আপনার মাঝে মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারেন এবং সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারেন এবং গাছ লাগাতে পারেন দুই পাশের পারে। এবং এই জলসীমানায়, এই নিরাপদ জলসীমানায় এই যে মানে প্রাকৃতিক অভয়ারণ্য যে লীলাভূমি গঠিত হবে, আন্তর্জাতিক পর্যটকরা এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে ভিড় করবে। এক হলো পাহাড়, আর এক হলো জলরাশি। এবং এই পাহাড় থেকে এই নদীগুলোর মাধ্যমে, জলযানের মাধ্যমে খুব সহজেই পাহাড়, সমুদ্র, মিঠা পানি, নদী সব কিছুতেই আপনার উৎপাদনশীল ব্যবস্থায় পরিণত করা যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের যতগুলো নদী, তখন নদী শাসন হয়ে গেলে এই নদীর অববাহিকায় মানে পরিকল্পিতভাবে গবেষণামূলক উপায়ে ব্যাপক আকারে বিশ্বের চাহিদা মেটানোর জন্য জনশক্তি একটা বিশাল সম্পদ। বাংলাদেশের 18 কোটি না 36 কোটি লোক হলেও সমস্যা নাই। এই নদীমাতৃক দেশের এই নদী শাসন করার পরে দুই পাশে আন্তর্জাতিক মানের গবেষণামূলক কারখানা তৈরি করা হবে এবং এই কারখানার উৎপাদিত পণ্য সহজেই রপ্তানি করার জন্য নদীপথে পরিবহন খুব সস্তায় এবং সহজে করা যাবে। এবং এতে করে দেশের অর্থ বেঁচে যাবে এবং রপ্তানিমুখী শিল্পে খুব সহজ হবে এবং এই উৎপাদন খরচ একেবারে সর্বনিম্ন এবং মালামালের কোয়ালিটি হবে সর্বোচ্চ। কারণ হচ্ছে প্রত্যেকটা র মেটেরিয়ালের তাপমাত্রার উপরে নির্ভর করে যে আপনি কি কোয়ালিটি পণ্য উৎপাদন করতে পারছেন, এটা সকলেরই জানা। তাপমাত্রার উপরে আপনার পণ্যের গুণগত মান নির্ধারিত হয় বা সঠিক মান থাকে। এবার যেখানে ছিলাম, তাহলে কী হবে, এই পার্বত্য অঞ্চল যখন নিরাপদে চলে আসলো, তখন পাহাড়ি ভূমিতে যে সমস্ত মানুষজন আছেন এবং জলাশয়ে, বন্দরে, নগরে, এক কথায় বাংলাদেশের সীমানাতে যিনি জন্মগ্রহণ করবেন তিনি হবেন বাংলাদেশি। সুতরাং
ধর্ম, কৃষ্টি কালচার, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রের কৃষ্টি কালচার আলাদা আলাদা হতে পারে, কিন্তু নাগরিক হিসাবে এক বিন্দুতে নিয়ে আসার জন্য, সম অধিকার দেওয়ার জন্য, সমমর্যাদা দেওয়ার জন্য, রাষ্ট্রীয় সেবা প্রান্তিক অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এই পাহাড় অঞ্চলে যারা বসবাস করছেন তাদেরকে উৎপাদনে অংশ নেওয়ার জন্য, রাষ্ট্রীয় সেবার অংশ নেওয়ার জন্য, শিক্ষা দীক্ষা, মৌলিক অধিকার সহ সকল কিছু সঠিকভাবে প্রদান করার জন্য তাদেরকেও তাদের আচার, কৃষ্টি, কালচার, সংস্কৃতি ঠিক রেখে তাদের মতামতের ভিত্তিতেও আপনি তাদেরকে রাষ্ট্রীয় উৎপাদনে কাজে লাগাতে পারা সহজ হবে। দ্বিতীয়ত, যারা হাওরে অথবা জলাশয় অঞ্চলে থাকেন তাদেরকেও তাদের গবেষণা, ইচ্ছা, চাহিদার উপর ভিত্তি করে তাদেরকে উৎপাদনে, রাষ্ট্রীয় উৎপাদনে কাজে লাগানো যাবে। তারপরে আসেন, দুই দেশের সীমানাটা যখন শতভাগ নিরবিচ্ছিন্ন এবং আন্তর্জাতিক মানের হবে, তখন রাষ্ট্রীয় দুই দেশের রাষ্ট্রের এই সীমানাতে এখন শুধু খালি খরচই হচ্ছে। যখন এই পদ্ধতি করা হবে তখন সীমানা থেকে আয় হবে, যা রাষ্ট্রের কাজে লাগবে। তারপরে আসেন, সীমানা দিয়ে তখন মাদক উৎপাদন এবং অবৈধ ব্যবসার চর্চাটা শূন্যের কোঠায় নেমে যাবে এবং সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে যাবে। এবং সীমানা পার্শ্ববর্তী মানুষজন সাধারণত সবসময় প্রান্তিক জনগোষ্ঠী থাকে। আমি একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, বাংলাদেশের আপনারা জানেন সীমান্তবর্তী অঞ্চলের মানুষজন অনেক সুবিধা বঞ্চিতের তালিকায় থাকে। পক্ষান্তরে ভারতেও একই অবস্থা। আপনার আসামে একটা সুঠাম দেহের অধিকারী লেবার আপনি বাংলাদেশের 300 টাকায় পাবেন, কারণ হচ্ছে এটা সীমান্তবর্তী এলাকা। রাষ্ট্রের দ্বারা প্রান্তিক অঞ্চলে প্রশাসনিক এবং রাষ্ট্রীয় সকল সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব নয়, এটা বিশাল খরচের ব্যাপার। তারপরে বাংলাদেশেরও সীমানা অঞ্চলে একই অবস্থা। তো আমরা এই গবেষণায় যেটা দেখলাম যে এই পদ্ধতি চালু করা গেলে দুই দেশের সীমান্তবর্তী মানুষজন শহর এবং গ্রামের মধ্যে যে প্রশাসনিক ক্ষমতা বা প্রশাসনিক দায়, প্রশাসনিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় সেবা খুব দ্রুত সকলের মধ্যে ডিসেন্ট্রালাইজ করা যাবে, মানে বিকেন্দ্রীকরণ করা যাবে। 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো, আর আছে 2 মিনিট। বিষয়টা হচ্ছে এই এত কিছু যা বললাম 20 মিনিট ধরে, বাংলাদেশে এগুলা সবই করা সম্ভব। সেই জন্য যা করতে হবে, এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশি মানুষ প্রবাসে বা বিভিন্ন যেখানে যে অবস্থায় আছেন, সবাইকে একটি কথাই মানে একমত হতে হবে যে সকলে মোরা দেশের তরে মায়ের মতো যত্ন করে এই দেশটাকে ভালোবাসতে হবে, যার যার প্রত্যেকের অংশ থেকে। দল, মত, জাতি, প্রথা, আচার, কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং ধর্ম, বর্ণ, পেশা, শ্রেণী নির্বিশেষে সবাই যখন দালাল মুক্ত বাংলাদেশ হবে, বাংলা মাকে মায়ের মতোই ভালোবাসা যাবে এবং সকলে মোরা দেশের তরে, এই স্লোগান যখন বাস্তবায়ন করতে পারবেন, এই জন্য প্রয়োজন ইরানের মতো একটি স্বাধীন কমিটি, আয়াতুল্লাহ আল খামেনির মতো বাংলাদেশে নির্দলীয়, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা ন্যায়পাল কমিটি, স্বাধীন কমিটি গঠন করতে হবে। এই স্বাধীন কমিটি রাষ্ট্রের সকল শৃঙ্খলা এবং রাষ্ট্রকে একটি সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারবে যখন তারা রাজনৈতিক দল, সরকারি সংস্থা, রাষ্ট্রীয় সংস্থাগুলো নিয়ন্ত্রিত হবে, সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকটা মানুষ তখন কাজ করতে পারবে। প্রত্যেকটা মানুষের প্রোডাকশন রাষ্ট্রে কাজে লাগবে, সারা বিশ্বে কাজে লাগবে। এই যারা মৎস্যজীবী থেকে পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিংয়ের মালিক হয়েছেন, আপনারা জানেন চায়নারা এখনও যা পায় তা খায়, কম কাপড় পরে। এটা তাদের অভ্যাসে পরিণতি হয়েছে। তারা এটা করেছিল যখন খাদ্য অভাব ছিল, কাপড়ের অভাব ছিল। তো বাংলাদেশে 18 কোটি মানুষ সত্যিকার অর্থে একটি বিশাল রাষ্ট্রীয় সম্পদ, জনসম্পদ। তো স্বাধীন কমিটি গঠন করার জন্য যার যার অবস্থান থেকে লৌহ প্রাচীর জনমত গঠন করুন,
যতক্ষণ না এই স্বাধীন কমিটি গঠন করা হবে। ধন্যবাদ। 20 মিনিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্র জনতা পার্টি।